প্রত্যেকে হেডিং করো ইতিহাসের আজকের টপিক সমাজ সংস্কার আন্দোলন। দেখো, আমাদের যতক্ষণ আমরা ইতিহাস পড়তে আরম্ভ করেছি, একদম মডার্ন থেকে অ্যানসিয়েন্ট থেকে পরপর যে পার্টগুলো চলছে, তারপরে মহাবিদ্রোহ পর্যন্ত এসে আমরা থেমেছিলাম। মহাবিদ্রোহের সমসাময়িক সময়ে যখন আমরা ভাইসরয় পড়ি বা যখন আমরা প্রত্যেকটা ভাইসরয়ের বিভিন্ন কার্যাবলী আলোচনা করে দেখতে পাই যে একটা সময়ের পরে আমাদের ভারতীয় প্রাচ্য সংস্কৃতির সঙ্গে পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির মেলবন্ধন ঘটছে। আমাদের পোশাক পরিচ্ছদ, কথাবার্তা, আচার আচরণে কিছু পরিবর্তন ঘটছে, বা সমাজের কিছু ধর্মীয় গোঁড়ামি থেকে আরম্ভ করে কিছু ফ্যাক্টর পরিবর্তন হচ্ছে। যে সমস্ত ব্যক্তিত্ব এই সমাজের পরিবর্তনের জন্য অগ্রণী ভূমিকা পালন করছে, তাদের বলতে পারি সমাজ সংস্কারক, হ্যাঁ কি না? এবং তাদের বিভিন্ন সভা সমিতি বা বিভিন্ন কি বলবো, বিভিন্ন যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো কি করে এই সমাজ সংস্কার আন্দোলনগুলোকে আরও ত্বরান্বিত করেছিল। ওকে, এবার যে ব্যক্তিত্বের কথা প্রথমেই জানা উচিত বা বলা উচিত, যিনি ভারতের সমাজ সংস্কারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, ওনার নাম কি? রাজা রামমোহন রায়। প্রত্যেকে হেডিং করো রাজা রামমোহন রায়। যতগুলো ইনফরমেশান দেওয়ার দরকার শুধুমাত্র ইতিহাস বলে নয়, জিকের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রাজা রামমোহন রায়, পুরাতন ক্লাসের রেকর্ডিং বা আগে যতগুলো হয়েছে যে ক্লাসগুলো করতে দরকার, আমাকে একটু পার্সোনালি চেয়ে নিও, আমি কিন্তু রেকর্ডিং পরপর দিয়ে দেবো। ঠিক আছে? রাজা রামমোহন রায়, এই রাজা রামমোহন রায় প্রথমেই যদি জিজ্ঞাসা করা, এটা স্ট্র্যাটেজিক্যাল কোশ্চেন, উনি কোন জেলার কোথায় জন্মগ্রহণ করেন? এখানে লেখাবো না, জাস্ট জিজ্ঞাসা করে নি, কে বলতে পারে রাজা রামমোহন রায় কোথায় জন্মগ্রহণ করেন? দেখি কে বলতে পারে, আমি আগেও লিখিয়েছি। হ্যাঁ, হুগলি জেলার রাধানগর গ্রামে, একদমই তাই। এবার জন্ম ও মৃত্যু একটু নোট ডাউন করে নেওয়া দরকার। নোট ডাউন করো। দেখো, 1772 সালের 22শে মে জন্মগ্রহণ করেন। এটা হচ্ছে জন্ম, লিখে রাখো। আর মৃত্যু লিখে রাখো 1833 সালের 27শে সেপ্টেম্বর। ওকে, এটা হচ্ছে মৃত্যুর ডেট। দেখো, এটা হয়তো ইম্পর্টেন্ট নয়, বাট এই ইনফরমেশনটা দেওয়ার দরকার। তবে এখানে একটা স্টার দিয়ে রাখছি, কারণ অনেক তথ্য বা অনেক কিছু ঘাঁটলে দেখা যায় যে ওনার জন্মের সাল কিন্তু 1772 জায়গায় 1774 কথা উল্লেখ করা হয়েছে। এটা নিয়ে একটু বিতর্ক দেখা গেলেও আমি 72 বলতে প্রেফার করি, বা 72 অনেক জায়গাতেই দেখেছি। ঠিক আছে, চলো এবার রাজা রামমোহন রায় সংস্কার বলতে কী রকম। দেখো, সংস্কার দুরকম হতে পারে। ফার্স্ট, সামাজিক সংস্কার। দ্বিতীয় হচ্ছে শিক্ষাগত সংস্কার। দেখো, শিক্ষার দিক থেকে সংস্কার একরকম, সামাজিক একরকম, আমাদের দুটোই জানতে হয়। ফার্স্ট, শিক্ষা সংক্রান্ত সংস্কারের প্রথমেই যেটা গুরুত্বপূর্ণ তথ্য আমায় জানার দরকার, পয়েন্ট করে কেউ লিখবে, যে 1822 সালে তিনি অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন। নোট ডাউন করো প্রত্যেকে, যে তিনি অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন। দেখো, একটা জিনিস জিজ্ঞাসা করে নিই, অনেকে জানা উচিত, উনি কোন ভাবধারায় বিশ্বাসী ছিলেন? প্রাচ্য না পাশ্চাত্য? বলতে পারবে কেউ? উনি প্রাচ্য না পাশ্চাত্য? অর্থাৎ উনি কিন্তু ইউরোপিয়ান কালচারকে ফলো করতেন এবং চাইতেন ভারতীয় সংস্কৃতির সঙ্গে পাশ্চাত্য কালচার, পাশ্চাত্য শিক্ষা মিশে যাক এবং মিশে অভিনব ভাবধারা গড়ে উঠুক, যেটা ভারতের বর্জন করা প্রয়োজন সামাজিক ক্ষেত্রে, সেটা কিন্তু উনি চাইতেন যাতে বর্জন হয়। ওই জন্য কিন্তু সতীদাহ প্রথা রোধে ওনার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ওকে, চলো একই সঙ্গে লিখে রাখো নেক্সট পয়েন্ট, একই বছরে উনি বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন। তবে একটা উল্লেখযোগ্য ব্যাপার কি, যে উনি অ্যাংলো বলছেন বা উনি নিজেকে পাশ্চাত্য ভাবধারা বিশ্বাসী বলছেন, কিন্তু কখনোই আমাদের যে শিক্ষা বা সংস্কৃতির গোড়া, যে বেদ বা হিন্দু যে সনাতনী, সেটা কিন্তু কখনোই উনি ভুলে যাননি, বরং সেটাকে সঙ্গে রেখেই পাশ্চাত্য গ্রহণের কথা বারবার বলেছেন। ওকে, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট যেটা নোট ডাউন করার দরকার, এই দুটো পয়েন্ট নোট ডাউন করবে। এটা শিক্ষার ক্ষেত্রে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করা আর বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করা। এছাড়া যেটা দরকার জানা, পত্র পত্রিকার ক্ষেত্রে এনার কি ভূমিকা, কোন পত্রিকায় ইনি প্রকাশ করেছেন। আমি কিন্তু পত্রপত্রিকা লেখানো হয়ে গেছে,
মুদ্রণ শিল্প কিন্তু আমার ক্লাস নেওয়া হয়ে গেছে। কে বলতে পারবে রাজা রামমোহন রায় দ্বারা প্রকাশিত বাংলার পত্রিকা কি? সংবাদ কৌমুদী। ভেরি গুড। কত সাল? লিখে নাও 1821 সাল। নোট ডাউন করবে। 1821 সালে তিনি সংবাদ কৌমুদী প্রকাশ করেন। ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন কিন্তু আসে। ওকে, অসুবিধা নেই। চলো এরপরে ভালো করে শোনো। এরপরে যেটা জানার দরকার যে এই সময় এই জাস্ট 2 বছর পরে অর্থাৎ 23 সালে বাংলা সংবাদপত্রের ওপরে, বা শুধু বাংলা নয় সারা ভারতের সংবাদপত্রের ওপরে কি করা হয়? অর্ডিন্যান্স জারি করা হয়। হ্যাঁ কি না? এই সিদ্ধান্তের তিনি তীব্র বিরোধিতা করেন এবং সাময়িকভাবে রাস্তায় নেমে প্রতিবাদ পর্যন্ত করেছিলেন। ওকে, চলো এরপরে আর একটা স্পেশাল পত্রিকা উনি চেয়েছিলেন নিজে প্রকাশ করতে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ওনার অনুপ্রেরণায় দ্বারকানাথ ঠাকুর সেটি প্রকাশ করেন, যার নাম হচ্ছে বঙ্গদূত। লিখে নাও 1829 সালে। 1829 সালে তিনি কথা ঠিক হবে না, ওনার অনুপ্রেরণায় দ্বারকানাথ ঠাকুর, নোট ডাউন করে প্রত্যেকে, দ্বারকানাথ ঠাকুর বঙ্গদূত সংবাদপত্র প্রকাশ করেন। ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, তাহলে বঙ্গদূতের প্রকাশক কে? দ্বারকানাথ ঠাকুর। এবার প্রথম সম্পাদক কে ছিল? লিখে দাও নীলরতন হালদার। লিখে রাখো প্রথম সম্পাদক কার? বঙ্গদূতের। প্রথম সম্পাদক নীলরতন হালদার। ওকে, কোনো অসুবিধা নেই। এরপরে দেখো এই যে লাস্টের দুটো পয়েন্ট লেখালাম, এটা কি? এটা হচ্ছে সংবাদপত্রের উপর কিন্তু ওনার ভূমিকা। নেক্সট যেটা জানার দরকার, সামাজিক সংস্কারের ক্ষেত্রে ওনার কী ভূমিকা ছিল বা উনি কী প্রতিষ্ঠা করেছেন। ভালো করে নোট ডাউন করবে যে আত্মীয় সভা 1815 সালে, খুব গুরুত্বপূর্ণ সাল কোশ্চেন আসে। 1815 সালে তিনি আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। ওকে, এছাড়া হচ্ছে সতীদাহ প্রথা তিনি কিন্তু রোধ করেন এই সময়। এটা আমি লেখাচ্ছি না, এটা কিন্তু আগেও উল্লেখ করা আছে, তোমরা নেক্সট পয়েন্ট হিসেবে লিখে নিতে পারো যে তিনি সতীদাহ প্রথার মতো কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার হন এবং সেটি রোধ করেন। কত সাল? আচ্ছা লিখেই উল্লেখ করে দিচ্ছি, 1829 সাল। বলতে পারবে সেই সময় গভর্নর জেনারেল কে ছিলেন? এটাও কিন্তু কোশ্চেন আসে। সতীদাহ প্রথা রোধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? বলা উচিত। লায়ন, বুঝতে পারলাম না, শুনতে পেলাম না। বৈশাখী, কে বলছ? লর্ড উইলিয়াম বেন্টিং। একদমই তাই, নোট ডাউন করো। 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং 17 নম্বর রেগুলেশন আইন, এর জন্য কিন্তু আলাদা আইন আনা হয়। 17 নম্বর রেগুলেশন আইন এনে বা আইন তৈরি করে সতীদাহ প্রথা রোধ করেন। ওকে, কোনো অসুবিধা নেই। দেখো এটা রোধ কথাটা না করে নিষিদ্ধ কথাটা বলার বেশি বেটার। নিষিদ্ধ করেন হয়েছে। তাহলে দেখো মেন কারিগর বা মেন যে সোচ্চার বলতে পারি কোনো এর বিরুদ্ধে, সেটা কিন্তু রাজা রামমোহন রায় করেছিলেন। তার ওনার মানে এই প্রতিবাদের তীব্রতায় বা সোচ্চার হওয়ার কারণে উইলিয়াম বেন্টিং কিন্তু এটা করতে বাধ্য হয়। হচ্ছে। নেক্সট নোট ডাউন করবে যে আরেকটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান উনি প্রতিষ্ঠা করেছিলেন, সেটা 1828 সালে। লিখে রাখো 1828 সালে তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। দেখো নোট ডাউন করেছো? এই ব্রাহ্ম সমাজ কিন্তু মানে একটু কনফিউজিং। এই ব্রাহ্ম সমাজ অ্যাকচুয়ালি উনি না, মানে এই ব্রাহ্ম সমাজ ব্যাখ্যাটা লিখে রাখো ব্রাহ্ম সভা। অ্যাকচুয়ালি উনি যখন প্রতিষ্ঠা করেছিলেন তখন নাম ছিল ব্রাহ্ম সভা। ওকে, এই ব্রাহ্ম সভা পরবর্তী ক্ষেত্রে নাম পরিবর্তন করে ব্রাহ্ম সমাজে পরিণত হয়। ওকে,
এই ব্রাহ্ম সমাজ তখন যখন প্রতিষ্ঠা হয় তখন এর দায়িত্ব গ্রহণ করে প্রথমেই দেবেন্দ্রনাথ ঠাকুর, পরবর্তীকালে দায়িত্ব পালন করে। আমি ব্রাহ্ম সমাজ থেকে কিভাবে তার চেঞ্জ হয়ে আদি ব্রাহ্ম সমাজ, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, নববিধান ব্রাহ্ম সমাজ কীভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে, কে কে দায়িত্ব দিচ্ছে কত সালে, সেগুলো আমি বলে দেবো। কেন ভাগ হচ্ছে, কিসের কারণে ভাগ হচ্ছে, আমি এগুলো ডিটেলসে আলোচনা করব। তবে 1828 সালে যখন তিনি প্রতিষ্ঠা করেন তখন ব্রাহ্ম সমাজ নামটা ছিল না, তখন ব্রাহ্ম সভা ছিল। এই সভায় পরবর্তীকালে অর্থাৎ পরের কয়েক বছর পরে 1830 সালের দিকে ব্রাহ্ম সমাজে পরিণত হয়। ওকে, এটা মাথায় রেখো। যখন তিনি প্রতিষ্ঠা করেন তখন নাম ছিল ব্রাহ্ম সভা, অসুবিধা নেই। চলো নেক্সট যেটা আমাদের জানার দরকার, বিভিন্ন উপাধি। এই উপাধি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ফার্স্ট, রাজা উপাধি। রাজা রামমোহন রায় এই রাজা উপাধি কে দিয়েছিলেন? এক নম্বর হচ্ছে রাজা উপাধি কে দিয়েছিলেন? কে বলতে পারে? জিকের প্রশ্ন কিন্তু এটা। সম্রাট দ্বিতীয় আকবর, ভেরি গুড। মোগল সম্রাট দ্বিতীয় আকবর, নোট ডাউন করো, ভেরি গুড। মোগল সম্রাট দ্বিতীয় আকবর, ওকে। এরপরে সেকেন্ড উপাধি ভারত পথিক, কে বলেছিলেন ওনাকে? রবীন্দ্রনাথ ঠাকুর, পারফেক্ট, সুন্দর, নোট ডাউন করে নাও, রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো শুধুমাত্র এইগুলো যে ইতিহাসের প্রশ্ন তাও নয়, এগুলো জিকের জন্য গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুর, দেখো আমরা যেগুলো জিকে বলি সেগুলো কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, সায়েন্স সবগুলোকে নিয়ে কিন্তু জিকে হয়। ওকে, অসুবিধা নেই। নেক্সট 3 নম্বর বিশ্ব পথিক, কে বলেছিলেন? কে বলতে পারে? বিশ্ব পথিক বলা যাবে? লিখে রাখো, অধ্যাপক দিলীপ কুমার। এই কোশ্চেনগুলো কিন্তু আসে, কে উপাধি দেন বা এটা কার উপাধি হচ্ছে। চলো, খুব ইম্পর্টেন্ট। এবার সবাই বলতে বিভিন্ন ঐতিহাসিকগণ একত্রে নানা নবজাগরণের জন্য বা ওনার বিভিন্ন পরিকল্পনা ভারতের নবজাগরণকে সুপ্রশস্ত করে বলে ওনাকে একটি বিশেষ নামে বলা হয়, যা আধুনিক ভারতের জনক। এটা কিন্তু স্পেশাল কোনো একজন ব্যক্তি দেয়নি। এনার কর্মকাণ্ড বা এনার বিভিন্ন পরিকল্পনা বা বিভিন্ন সামাজিক সংস্কারের জন্য নবজাগরণের প্রতিকৃত বলা হয়। এই নবজাগরণের প্রতিকৃত বলার কারণে এনাকে আধুনিক ভারতের জনক বলা হয়। ওকে, চলো নেক্সট যেটা 5 নম্বর, খুব গুরুত্বপূর্ণ, লিখে রাখো, ভারতের রাজনৈতিক চেতনার স্রষ্টা কাকে বলা? কে বলেছিলেন? ঐতিহাসিকবিদ বিপিন চন্দ্র পাল। নোট ডাউন করে নাও, ঐতিহাসিকবিদ বিপিন চন্দ্র পাল। নোট ডাউন করেছো প্রত্যেকে? এই 5টা উপাধি বলো বা ওনার সম্বন্ধে বিশেষ কোনো বিবৃতি বা কোনো উদ্ধৃতি, এগুলো কিন্তু আমি তুলে ধরলাম। এগুলো কিন্তু পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। হয়েছে না হয়নি? হয়েছে প্রত্যেকের? চলো, এরপর আমি যেটা তোমাদের বললাম যে 1828 সালে এই যে ব্রাহ্ম সমাজ যে গড়ে ওঠে, এই ব্রাহ্ম সভা যে গড়ে ওঠে, যা পরবর্তী নাম হয় ব্রাহ্ম সমাজ, এর একটা ইতিহাস জেনে নেওয়া কিন্তু আমার দরকার। ওকে, কারণ ব্রাহ্ম সমাজ দিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন আসতে লক্ষ্য করা যায়। হয়েছে? চলো প্রত্যেকে হেডিং করো রাজা রামমোহন রায়ের পরের গুরুত্বপূর্ণ পয়েন্ট, ব্রাহ্ম সমাজ। হয়েছে? নেক্সট নোট ডাউন করবে, ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজ, ওকে, ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট। 1828 সালে রাজা রামমোহন রায় এক ঈশ্বরবাদের ভিত্তিতে, এক ঈশ্বরবাদ বলতে মানে উনি বলেছিলেন যে ভগবান এক, অর্থাৎ এখানে কিন্তু কোনো সাম্প্রদায়িক কোনো স্টেটমেন্ট নয় বা কোনো অন্য ধর্মকে খুশি করার কোনো ব্যাপার নয়, কিন্তু উনি এক ঈশ্বরবাদে বিশ্বাসী ছিলেন এবং এক ঈশ্বরবাদে বিশ্বাসী থাকার কারণে উনি ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন, যা 1830 সালে পরিবর্তিত হয়ে ব্রাহ্ম সমাজ পরিবর্তন হয়। ওকে, এবার ভালো করে শোনো, ওনার মৃত্যু কত সালে হয়? কি বললাম? 1833 সাল, অর্থাৎ মাত্র 5 বছর উনি এই সভা বা সমাজের সঙ্গে
যুক্ত ছিলেন। এনার মৃত্যুর পরে কে এই দায়িত্ব নেন? নোট ডাউন করে ফার্স্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট, ওনার মৃত্যুর পরে, ওনার বলতে আমি আর লিখছি না, রাজা রামমোহন রায়ের মৃত্যুর পরে, ওনার মৃত্যুর পর দেবেন্দ্রনাথ ঠাকুর, মহর্ষি, অবশ্যই মহর্ষি, নোট ডাউন করো, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজের দায়িত্ব নেন। ব্রাহ্ম সমাজের দায়িত্ব নেন। হয়েছে? প্রত্যেকে নোট ডাউন করেছো? এইবার গণ্ডগোলটা শুরু হয়। গণ্ডগোল ইন দ্য সেন্স আমরা গণ্ডগোল বলতে পারি, কারণ বিভেদ মানেই গণ্ডগোল, মতামত এক না হওয়া মানেই গণ্ডগোল বলতে পারি। তবে সেই অর্থে গণ্ডগোলটা মানে গণ্ডগোল কথাটা না বলে আমরা এটা বলতে পারি যে মতভেদ, অর্থাৎ মতামতের অমিল। কারণ অমিল কেন? এই যে ব্রাহ্ম সমাজ যে প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়, একটু ভালো করে শুনে নাও, উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল যে হিন্দু ধর্মকে রক্ষা করা, কিন্তু হিন্দু ধর্মের যে কুসংস্কার প্রচলিত বিভিন্ন অন্ধবিশ্বাস যা সমাজকে পিছিয়ে দিচ্ছে, সেইগুলোর প্রভাব থেকে সমাজকে মুক্ত করা, এটা ছিল ব্রাহ্ম সমাজের লক্ষ্য। পারলে তোমরা নোট ডাউন করে নিতে পারো যে সনাতনী ভাবধারাকে অক্ষুণ্ণ রেখে যে সমস্ত, ভালো করে শুনবে, যে সমস্ত কুসংস্কার ও অন্ধবিশ্বাস সমাজকে পিছিয়ে দিচ্ছে, সেই রক্ষণশীলতাগুলোকে দূর করা, এটা ছিল ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম সভা, যা রাজা রামমোহন রায় কর্তৃক প্রতিষ্ঠিত হয়, তার প্রধান উদ্দেশ্য। ওকে, এবার ওনার মৃত্যুর পরে মোটামুটি 3জন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ব্রাহ্ম সমাজের মেম্বার বা সদস্য হন। কে? খুব গুরুত্বপূর্ণ। লেখক কেশবচন্দ্র সেন, শিবনাথ শাস্ত্রী ও আনন্দমোহন বসু খুব গুরুত্বপূর্ণ। আনন্দমোহন বসু ছিলেন এই ব্রাহ্ম সমাজের নবীন সদস্য। ব্রাহ্ম সমাজের নবীন সদস্য। ওকে, এত পর্যন্ত ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো হয়নি। যেটা রাজা রামমোহন রায় করে গেছিলেন তারপর থেকে কন্টিনিউ হচ্ছে। দেখো, রাজা রামমোহন রায় এই ব্রাহ্ম সমাজের কে প্রতিষ্ঠা করেন কী কী করতে সক্ষম হয়েছিলেন? নারীদের মধ্যে পর্দা প্রথার বিলুপ্ত পুরোপুরি হয়ে গেছিল, পুরুষদের মধ্যে বহু বিবাহ নিষিদ্ধ করা গেছিল, বিধবাদের বিবাহ এটা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহযোগিতায় বা অনুপ্রেরণায় করতে সক্ষম হয়েছিলেন, নারীদের মধ্যে উচ্চশিক্ষা এটাও করা গেছিল, তার সঙ্গে সতীদাহ প্রথা রদ্দ হয়েই ছিল। হ্যাঁ কি না? এতগুলো মোটামুটি রাজা রামমোহন রায় তথা ব্রাহ্ম সমাজের অবদান বলতে পারি। হ্যাঁ কি না? এবার ভালো করে শুনবে, খুব গুরুত্বপূর্ণ। দেখো, কেশবচন্দ্র সেন, আনলাইন করতে পারো বা বলে রাখি, এই কেশবচন্দ্র সেন ছিলেন পুরোপুরি রাজা রামমোহন রায়ের যে ভাবধারা, ইনি বিশ্বাসী। অর্থাৎ কেশবচন্দ্র সেন স্ত্রী শিক্ষার প্রসার, জাতিভেদ, অস্পৃশ্যতা এগুলো অবলুপ্ত করার জন্য বিশেষ ভূমিকা পালন করে। দেখো, সব তো লেখা সম্ভব না বা সব নোটেও বলা সম্ভব না, কিছুটা শুনে মনে রাখো যে এই কেশবচন্দ্র সেন ছিলেন পুরোপুরিভাবে স্ত্রী শিক্ষার প্রসার ঘটানোর চেষ্টা করেছিলেন, জাতিভেদ ও অস্পৃশ্যতা পুরোপুরিভাবে অবলুপ্তি ঘটানোর চেষ্টা করেছিলেন। হ্যাঁ কি না? সঙ্গে বিধবা বিবাহ, ভালো করে শুনবে, বিধবা বিবাহ এবং বিভিন্ন ইন্টারকাস্ট ম্যারেজ যেটাকে বলে, বিভিন্ন জাতের মধ্যে যে বিবাহ, এইটা কিন্তু পুরোপুরিভাবে কেশবচন্দ্র সেন সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। সাড়াও পাওয়া গেছিল। হ্যাঁ কি না? দেখো, এখনও আমাদের এই সমাজে এটা সমস্যাটা রয়েছে যে একই কাস্টের মধ্যে বিবাহ বা এই ব্যাপারগুলো এখনও সমাজ ঠিকঠাক মেনে নেয় না, এটা এখনও রয়েছে। সেই সঙ্গে দেখো, দায়িত্বটা কে গ্রহণ করেছিল? দেবেন্দ্রনাথ ঠাকুর। এইখানে কেশবচন্দ্র সেনের সঙ্গে দেবেন্দ্রনাথ ঠাকুরের একটু মতভেদ তৈরি হলো। কি? এই যে বিধবা বিবাহ, এই যে অসবর্ণ বিবাহ, অসবর্ণ বলতে উঁচু নিচু, এই যে কাস্টের প্রথা যেটা বলতে পারি, এখানে কেশবচন্দ্র সেনের সঙ্গে প্রাচীনপন্থী বা কিছুটা পুরাতনপন্থী দেবেন্দ্রনাথ ঠাকুরের কিন্তু প্রথম মতভেদ তৈরি হলো। তাহলে দেবেন্দ্রনাথ ঠাকুর দায়িত্বটা ব্রাহ্মণরার কাছ থেকে পেয়েছিল, কিন্তু মনে মনে হয়তো উনি সম্পূর্ণভাবে বিধবা বিবাহ, অসবর্ণ বিবাহ বা এই জাতিভেদের ঊর্ধ্বে নিজেকে তুলতে পারেননি। এই কারণে যখন দেখলো যে কেশবচন্দ্র সেন নবীন সদস্য হয়ে ইনি এই বিধবা বিবাহ, স্ত্রী শিক্ষার প্রসার, অস্পৃশ্যতা দূর এইগুলো নিয়ে উদ্যোগী ভূমিকা পালন করছে এবং সাড়া পাচ্ছে, তখন দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশবচন্দ্র সেনের মধ্যে একটা
গণ্ডগোল তৈরি হলো। গণ্ডগোল ইন দ্যাট সেন্স আমরা গণ্ডগোল কথাটা উচ্চারণ করা ঠিক নয়, উনি একটা মতভেদ সৃষ্টি হলো, যার ফলে ভালো করে শোনো, কেশবচন্দ্র সেনকে যেহেতু নবীন সদস্য ব্রাহ্ম সমাজ থেকে বহিষ্কার করা হলো। ওকে, এই বহিষ্কারটা করলো কত সালে? 1866 সাল। এই সালে কি হলো? ব্রাহ্ম সমাজ দুটো ভাগে ভেঙে গেল। তাহলে একটা যেমন আমরা কোনো সায়েন্সের ডায়াগ্রাম নোট ডাউন করি, ঠিক এইভাবে আমি আমার নিজের মতো করে দেখাচ্ছি, একটু দেখে নাও কীভাবে এটা এখন ভেঙে যাচ্ছে। ব্রাহ্ম সমাজকে মাঝে লেখো। কত সালে প্রতিষ্ঠা হয়? 1828 সাল। কে প্রতিষ্ঠা করে নিশ্চয়ই বলার দরকার নেই, তোমরা প্রত্যেকে জানো, রাজা রামমোহন রায়। অ্যাকচুয়ালি নাম ছিল ব্রাহ্ম সভা বা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ। এটা ভেঙে যাচ্ছে কত সালে? ভেঙে যাচ্ছে 1866 সালে। ভেঙে গিয়ে দুটো স্পেশাল নামে দুটো পুরোপুরিভাবে তৈরি হচ্ছে। কি কি? একটা আদি ব্রাহ্ম সমাজ আর একটা ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। ওকে, নোট ডাউন করো। একটি আদি ব্রাহ্ম সমাজ, দেখো এইভাবে করলে মনে থাকে কি না, আদি ব্রাহ্ম সমাজ। আর 2 নম্বর নোট ডাউন করবে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজ। ওকে, আর কত সালে ভাঙছে? 1866 সালে এই স্পিডটা সম্ভব হচ্ছে। এইবার এই আদি ব্রাহ্ম সমাজের নেতৃত্বে কে? লিখে রাখো, দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর, কারো কোনো প্রশ্ন হলে করতে পারো আমাকে। দেবেন্দ্রনাথ ঠাকুর। আর ভারতবর্ষের ব্রাহ্ম সমাজের নেতৃত্বে কে? বলো বলো। ব্রাহ্ম সমাজটা তো 1830 আর ব্রাহ্ম সভা তো 1828। ব্রাহ্ম হ্যাঁ, না না, ব্রাহ্ম সভা যেটা না, ব্রাহ্ম সভা যেটা সেটা 1828। পরবর্তী ক্ষেত্রে এই ব্রাহ্ম সভাটাই নাম পরিবর্তন করে ব্রাহ্ম সমাজ হয়, সেটা 1830। আমি একদম যদি মানে প্রথম থেকে বলতে আরম্ভ করি যে ব্রাহ্ম সমাজ যেটা সেটাই তো ব্রাহ্ম সভা, তাই 1828 বললাম। তুমি যদি বলো এই যে ব্রাহ্ম সভাটাকে আলাদা করো, তাহলে আলাদা করে লিখে রাখতে পারো যে ব্রাহ্ম সভা 1828, সেখান থেকে ব্রাহ্ম সমাজ 1830, তারপরে 36 বছর পরে অর্থাৎ 1866 সালে স্প্লিট হচ্ছে। হ্যাঁ কি না? ব্যাপারটা তো বুঝতে নিশ্চয়ই পেরেছো যে সভাটা একই, মানে প্রতিষ্ঠানটা একই, শুধু নামটা পরিবর্তন হচ্ছে। ওকে, চলো তাহলে দেবেন্দ্রনাথ ঠাকুরের পরিচালনায় বা নেতৃত্বে আদি ব্রাহ্ম সমাজ, আর কেশবচন্দ্র সেন, নোট ডাউন করবে, কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। ওকে, হ্যাঁ কি না? এবার ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট, ভালো করে জানো। দেখো, এইবার যখন কেশবচন্দ্র সেন দেখলেন যে এনার সঙ্গে দেবেন্দ্রনাথ ঠাকুরের মেন সমস্যার কারণ হচ্ছে বিধবা বিবাহ, নারী শিক্ষার প্রসার, ও ভালো করে শুনবে, নারী শিক্ষার প্রসার ও বিভিন্ন অস্পৃশ্যতা নিয়ে বিভিন্ন প্রশ্ন। এটা যখন ভারতবর্ষীয় যখন ব্রাহ্ম সমাজ তৈরি হলো, বেশিরভাগ ব্রাহ্ম সমাজের যারা সদস্য ছিল তারা কেশবচন্দ্র সেনের দিকে শিফট করে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের পাল্লা ভারী বা মেম্বারের সংখ্যা বেশি, এটা দেখা গেল। কিন্তু তারপরও গণ্ডগোল। তারপরে কি সমস্যা তৈরি হলো? তারপরে ভালো করে শুনবে, তারপরে যখন কেশবচন্দ্র সেন নিজের মানে কি বলবো, নিজের নাবালিকা কন্যাকে বিবাহ মানে বিয়ে দেন, যেটা আবার ভালো করে শুনুন, নিজে স্ত্রী শিক্ষার প্রসারের কথা বলা হচ্ছে, কিন্তু কিন্তু কেশবচন্দ্র সেন নিজের কন্যা যখন নাবালিকা তখনই তাকে বিয়ে দিয়ে দেন। ওকে, যেটা যেটা কেন বিয়ে দিয়েছিলেন যখন প্রশ্ন করা হয়, উনি বলেছিলেন যে সমাজের নারী স্বাধীনতা কম, এই কারণে আমি আমার কন্যাকে বিয়ে দিলাম। এইটার কারণে ওনার সঙ্গে শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু সহ যে নব্য মেম্বার যাদের নাম আমি বললাম, তাদের সঙ্গে আবার কেশবচন্দ্র সেনের গণ্ডগোল লাগলো। কত সাল? 1878 সাল। ওকে, তখন আবার এই যে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, এটা আবার দুটো ভাগে ভেঙে গেল। ওকে, এই দুটো ভাগে ভেঙে কি হলো? একটা তৈরি হলো সাধারণ ব্রাহ্ম সমাজ, সাধারণ ব্রাহ্ম সমাজ, আর আরেকটা কি থাকলো? নববিধান ব্রাহ্ম সমাজ, নববিধান ব্রাহ্ম সমাজ। ওকে, দেখো সাধারণ ব্রাহ্ম সমাজ কত সালে? লিখে নাও, 1878 সালে। তার 2 বছর পরে 1880 সালে নববিধান ব্রাহ্ম সমাজ আত্মপ্রকাশ করে। এবার এই যে সাধারণ ব্রাহ্ম সমাজ যে আত্মপ্রকাশ করেছিল, এটা কার নেতৃত্বে? নোট ডাউন করো, শিবনাথ শাস্ত্রীর নেতৃত্বে।
শিবনাথ শাস্ত্রীর নেতৃত্বে। আর নববিধান কার নেতৃত্বে? নোট ডাউন করে নাও যে কেশবচন্দ্র সেনের নেতৃত্বে। বলো, গোটা ট্রেন্ডটা বুঝতে পারা গেল যে ব্রাহ্ম সমাজ কিভাবে চেঞ্জ হচ্ছে? বলো, বুঝতে পারলে কি পারলে না? এস অর নো? এটা দিয়ে কিন্তু কোশ্চেন আসতে লক্ষ্য করা যায় কোনটা কত সাল, কার নেতৃত্বে। দেখো, উনি কিন্তু রাজা রামমোহন রায়ের কথা বলছি, উনি কিন্তু এটা সভা 1828 সালে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করে জাস্ট 5 বছরের মধ্যে 1833 সালে ওনার মৃত্যু ঘটে। আচ্ছা, একটা প্রশ্ন করে নিই, যে রাজা রামমোহন রায়ের কোথায় মৃত্যু ঘটে? বলতে পারবে? রাজা রামমোহন রায়ের কোথায় মৃত্যু ঘটে? ইংল্যান্ডের ব্রিস্টলে। ইংল্যান্ডের ব্রিস্টলে, একদম কারেক্ট, ইংল্যান্ডের ব্রিস্টলে মৃত্যু ঘটে। দেখো, যাই হোক, এটা আমি একটু অন্যদিকে চলে যাচ্ছিলাম। তো ওনার মৃত্যুর পরে বিভিন্ন মতাদর্শের পার্থক্যের কারণে এই ব্রাহ্ম সমাজ এতগুলো ভাগে ভেঙে গেল। ওকে, কোনো অসুবিধা নেই। এবার ভালো করে শোনো, একদিকে কে তালে পড়েছিল? আদি ব্রহ্ম সমাজ কিন্তু পড়েছিল দেবেন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ কি না? উনি দেখলেন যে যখন স্প্লিট হতে 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 এটা কিন্তু ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। এই দুর্বল হয়ে যখন পড়েছে, ওনার মনে হলো যে রাজা রাজা রামমোহন রায়ের আদর্শকে মানে উজ্জীবিত করার জন্য, বা এই যে যে উনি যেটা চেয়েছিলেন সেটাকে এগিয়ে নেওয়ার জন্য নতুন কোনো প্রতিষ্ঠানের প্রয়োজন। এই কারণে এদের সঙ্গে আলাদা যখন হয়ে গেল 66 সালে, ভালো করে মনে রাখো, যখন 66 সালে আলাদা হয়ে হয়ে গেছিল, তার আগে থেকেই উনি গোপনে একটি প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। ওকে, যে প্রতিষ্ঠানের নাম কি কেউ বলতে পারবে? বলতে পারবে কি প্রতিষ্ঠানের নাম? যে প্রতিষ্ঠানের নাম হচ্ছে তত্ত্বরঞ্জনী প্রতিষ্ঠান। ঠিক আছে, তত্ত্বরঞ্জনী সভা যেটাকে বলি আমরা। তত্ত্বরঞ্জনী সভাটা কেন অতটা প্রচারের আলো পায়নি? কারণ তিনি তখনও ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত ছিলেন। দেখো, স্প্লিট তো 66 সালে হয়েছে, 39 সালে কিন্তু উনি গোপনে একটা সভা প্রতিষ্ঠা করেন, জানা তত্ত্বরঞ্জনী। বুঝতে পারলেন? পরবর্তীকালে রামচন্দ্র বিদ্যাবাগীশ এই সভাটাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন দেবেন্দ্র ঠাকুরের কাছ থেকে নিয়ে, যার নাম দেন তত্ত্ববোধনী সভা। এটা কিন্তু নাম অনেকেই শুনেছ, তো পরে প্রত্যেকে হেডিং করো তত্ত্ববোধনী। তত্ত্ববোধনী সভা খুব ইম্পর্টেন্ট। তত্ত্ববোধিনী সভা। দেখো, এর প্রতিষ্ঠা অ্যাকচুয়ালি কবে হয় এই নিয়ে কিন্তু একটা মতভেদ রয়েছে। কেন মতভেদ রয়েছে? কারণ প্রধান যেটা প্রতিষ্ঠার ব্যাপার সেটা কিন্তু কার দ্বারা প্রতিষ্ঠা হয়? দেবেন্দ্রনাথ ঠাকুর। কত সালে? নোট ডাউন করো, 1839 সালের 6 অক্টোবর। তখন নাম কি ছিল? তখন নাম ছিল তত্ত্বরঞ্জনী সভা। তত্ত্বরঞ্জনী সভা। ওকে, পরবর্তী ক্ষেত্রে রামচন্দ্র বিদ্যাবাগীশ নামকরণ করেন। নোট ডাউন করো, রামচন্দ্র বিদ্যাবাগীশ, নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিদ্যাবাগীশ নামকরণ কি করেন? নামকরণ করেন তত্ত্ববোধনী সভা। তত্ত্ববোধিনী সভা। ওকে, কোনো অসুবিধা নেই। এবার এই সভা তখনও অতটা লাইমলাইটে বা অতটা আসেনি, কারণ তখনও ব্রাহ্ম সমাজ অতটাও দুর্বল হয়ে যায়নি, একই সঙ্গে ছিল। হ্যাঁ কি না? ভালো করে শোনো। দেখো, এই সভায় কি দেখা যায়? এই সভায় একই সঙ্গে প্যারালি ব্রাহ্ম সমাজের সঙ্গে চলছিল। এই সভায় গুরুত্বপূর্ণ যে কাজটা সম্পন্ন হয় সেটা কে করেন? অক্ষয় কুমার দত্ত। নাম কিন্তু শুনে থাকবে, নোট ডাউন করো, অক্ষয় কুমার দত্ত। কি কাজ করেন? অক্ষয় কুমার দত্ত 1843 সালে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন। নোট ডাউন করো, তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন। ওকে, অসুবিধা নেই। এরপরে দেখা গেল যে এই সভায় যে রামচন্দ্র বিদ্যাবাগীশ বা অক্ষয় কুমার দত্ত যে পরিচালনা করছেন, ওনার সঙ্গেও দেবেন্দ্রনাথ ঠাকুরের একটি মতানৈক্য হয়। ওকে, এই মতানৈক্যের কারণে এই তত্ত্ববোধিনী সভা আবার ভেঙে যায়। তত্ত্ববোধিনী সভা পুরোপুরিভাবে ভেঙে যায়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবার নতুন করে কৃষ্ণকুমার মিত্র কিন্তু
কি বলবো, আবার নতুনভাবে দায়িত্ব সামলিয়ে, তত্ত্বাবধায়ক সভার দায়িত্ব সামলে সেটাকে আবার নতুনভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন এবং 1884 সালে সঞ্জীবনী নামে সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। লিখে নাও, 1884 সালে নাম লেখো যে কৃষ্ণকুমার মিত্র, এটা কিন্তু আমি লিখিয়েছিলাম। কৃষ্ণকুমার মিত্র কি প্রকাশ করেন? সঞ্জীবনী, সঞ্জীবনী নামক সাপ্তাহিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা। ওকে, তাহলে একটা জিনিস মনে রাখবে, ইতিহাস সাক্ষী আছে যে কোনো প্রতিষ্ঠান ভেঙে যাওয়া, সেই প্রতিষ্ঠানের রেসপেক্টে নতুন প্রতিষ্ঠান তৈরি হওয়া, এটা কিন্তু সব জায়গাতে থাকে। একটাই কারণ, মতানৈক্য। মতানৈক্য যদি থাকে, যদি কারোর মধ্যে কোনো অমিল থাকে, তাহলে কিন্তু কোনো প্রতিষ্ঠান তো আর একার ভিত্তিতে হয় না, অনেকের প্রাইভেট ছাড়া অনেকের সমন্বয়ে গঠিত হয়। সমন্বয়ে গঠিত হওয়া কোনো প্রতিষ্ঠান তখনই ভেঙে যায় বা নতুন প্রতিষ্ঠান তৈরি হয় যদি তাদের মধ্যে কোনো মতানৈক্য থাকে, এবং এটি থাকতে দেখাও যায়। ওকে, আমরা পড়ব স্বাধীনতার ইতিহাসে। তো এই ফ্রিডম ফাইটের মুভমেন্টের ব্যাপারগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, যে ওখানেও দেখবে যে কারোর সঙ্গে কোনো মতানৈক্য হচ্ছে, এই সভা ভেঙে যাচ্ছে বা এই প্রতিষ্ঠান ভেঙে যাচ্ছে, এই কোনো রাজনৈতিক দল ভেঙে যাচ্ছে, এটা কিন্তু হতে লক্ষ্য করা যায়, এটা এখনও হয়। ওকে, তাহলে এতটুকু বললাম প্রথমে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের পরে ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম সমাজের বিভিন্ন ভাগ, তারপরে পড়লাম হচ্ছে তত্ত্ববোধিনী সভা। নেক্সট নোট ডাউন করবে ডিরোজিও। ডিরোজিও দিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। নেক্সট প্রত্যেকে নোট ডাউন করো ডিরোজিও। ডিরোজিও দিয়ে কিন্তু আমাদের জানা উচিত, বা আমরা কম বেশি জানিও। ডিরোজিও, ডিরোজিওর পুরো নাম বলতে পারবে? ডিরোজিও, ভেরি গুড, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ওকে, এবার কোথায় জন্মগ্রহণ করেন? কোথায় জন্মগ্রহণ করেন? দেখো, এন্টালিতে, ভেরি গুড, একটা অ্যাংলো ইন্ডিয়ান পরিবারে কিন্তু জন্মগ্রহণ করেন। জন্মসাল আর মৃত্যুসাল একটু নোট ডাউন করে নেওয়া দরকার, আমার তারিখটা এই মুহূর্তে খেয়াল নেই। 1809 থেকে 1831, মানে 31 মৃত্যুসাল আর এটা জন্মসাল, আমার দুটো তারিখই একদম খেয়াল নেই। যদি তোমাদের খেয়াল থাকে জন্মের তারিখ আর মৃত্যুর তারিখ মনে রাখা উচিত, অবশ্যই মনে রাখা উচিত, লিখে নিতে পারো। ওকে, এবার ফার্স্ট যেটা গুরুত্বপূর্ণ, যে এনার যারা অনুগামী তারা কী নামে পরিচিত, এটা ফার্স্ট পয়েন্ট। এনার অনুগামীরা কী নামে পরিচিত? লিখে নাও, ইয়ং বেঙ্গল বা ডিরোজিয়ান। এদের ইয়ং বেঙ্গল বা ডিরোজিয়ান নামে পরিচিত, ডিরোজিয়ান নামে হচ্ছে পরিচিত। ওকে, এবার ভালো করে শোনো, যে এনার যে ভালো করে বুঝবে, ডিরোজিওর যে অনুপ্রেরণা বা ডিরোজিয়ানদের যে প্রেরণা কে ছিলেন? দেখো, এদের অনুপ্রেরণা বা প্রেরণা কথা লিখে রাখো। এই যে ইয়ং বেঙ্গল বা ডিরোজিওর বা নিজস্ব যে অনুপ্রেরণা কি, লিখে রাখো টমাস পেইনের লেখা এজ অফ রিজন। টমাস পেইনের লেখা, টমাস পেইনের লেখা এজ অফ রিজন। দেখো, আমি বারবার বলি, এই একটা প্রশ্ন আমি বারবার ফেস করি যখন যে বিভিন্ন স্টুডেন্টদের পড়াই, যে আমার পরীক্ষায় কি এগুলো লাগবে? এই আমার পরীক্ষায় কি এগুলো লাগবে, এর কিন্তু একটা সীমারেখা কেউ কোনোদিন তৈরি করেনি। এই কোনো কোশ্চেন বা কোনো লিঙ্ক বা কোনো ইনফরমেশান কোন পরীক্ষায় কতটা লাগবে এটা কিন্তু কেউ জানে না। আমাদের কোনো সিলেবাসে জাস্ট দেওয়া থাকে ভারতের ইতিহাস, ভারতের ইতিহাস, ভারতের ভূগোল, ভারতের সংবিধান, ভারতের অর্থনীতি, সাধারণ বিজ্ঞান, মানে কোনো টপিকে এরকমভাবে দেওয়া থাকে। তার ভিতরে কতটুকু যেতে হবে, কোনটা আমাদের সিলেবাস বা কোনটা আমাদের পরীক্ষায় পড়া উচিত, এর কিন্তু কোনো সীমারেখা বা কোনো মানে লিমিটেশান নেই। তাই যে স্যার বা যেখানেই তুমি পড়ো বা যেখানেই তুমি চর্চা করো বা নিজে চর্চা করো, তোমার উচিত বা তোমাদের প্রত্যেকের উচিত যতটুকু ইনফরমেশান গ্যাদার করা যায় করে রাখা। আমার পরীক্ষা এটা পড়বে কি পড়বে না এটা তো আমাদের কারোর হাতে নেই, তাই না? তো এটা যখন আমি এটা পড়াই বা কোনো কিছু টপিক বলি, প্রত্যেকে মনে মনে ভাবো বা কেউ জিজ্ঞেস করো এটা কি আমাদের পড়বে? এটা কেউ জানে না আমাদের কোনটা পড়বে কোনটা পড়বে না। তাই যেগুলো আমাদের জানার দরকার, যেগুলো বলার দরকার, সেগুলো কিন্তু আমাদের করে নিতে হবে। ওকে, এবার যেটা গুরুত্বপূর্ণ, ডিরোজিও কোন কলেজের অধ্যাপক ছিলেন? দেখি কে বলতে পারে। ডিরোজিও কোন কলেজের অধ্যাপক ছিলেন? বলো, নোট ডাউন করো। তিনি হিন্দু কলেজের অধ্যাপক ছিলেন। জিকের প্রশ্ন, হিন্দু কলেজের অধ্যাপক ছিলেন।
অধ্যাপক ছিলেন এবং যথেষ্ট ইয়াং ছিলেন। এই ইয়াং অধ্যাপক থাকার কারণে ছাত্রদের সঙ্গে এনার একটা মানে কি বলবো মানসিক একটা মেলবন্ধন তৈরি হয়, যার প্রভাবে এনার যুক্তিবাদ ও বিজ্ঞান চেতনা একটা স্থায়ীভাবে ইনি স্টুডেন্টদের মধ্যে বা ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন এবং সফলও হন, যার প্রভাবে ইনি কি করেন একাডেমিক অ্যাসোসিয়েশন গড়ে তোলেন। হ্যাঁ কি না? খুব গুরুত্বপূর্ণ, সালটা তো আরও গুরুত্বপূর্ণ। নোট ডাউন করো, 1828 সালে একাডেমিক অ্যাসোসিয়েশন গড়ে তোলেন। একাডেমিক অ্যাসোসিয়েশন গড়ে তোলেন। নোট ডাউন করেছো? হ্যাঁ কি না? এবার ডিরোজিও তো দেখতেই পাচ্ছ 1809 থেকে 1831, মানে কত কম বয়স উনি বেঁচে ছিলেন, মানে ইয়াং এজে একদম মানে কি বলবো মানে কেউ আনএক্সপেক্টেডভাবে ওনার মৃত্যু ঘটে। এবার ভালো করে শুনবে, এনার মৃত্যুর পরে কোশ্চেন আসে কিন্তু এই একাডেমিক অ্যাসোসিয়েশন যে গড়ে তুললেন, এনার পরবর্তী সভাপতি কে হন? কেউ বলতে পারবে? লিখে নাও, ওনার মৃত্যুর পর। বলো বলো, ঠিক বলছো, বলো কে বললে? ডেভিড হেয়ার। সুন্দর, নোট ডাউন করো। ওনার মৃত্যুর পর এই প্রতিষ্ঠানের সভাপতি হন ডেভিড হেয়ার। ওকে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই 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 ব্যাপারগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে। কোনো অসুবিধা নেই, ভালো করে শোনো। তাহলে দেখো এই একাডেমিক অ্যাসোসিয়েশন তাহলে কার্য কীভাবে চলতো দেখো। মেন ব্যাপারটা কি, এর ব্যাপারটা ছিল যে পাশ্চাত্যবাদের পুরোপুরি পাশ্চাত্যকরণ প্রক্রিয়া বা আমাদের হিন্দু ধর্মের যে গোঁড়ামি বা কুসংস্কার রয়েছে এগুলো পুরোপুরি বিলুপ্ত করাই ছিল এই প্রতিষ্ঠানের মানে প্রধান উদ্দেশ্য। এবং দেখা গেছিল যে এখানে কিন্তু এই উদ্দেশ্যে এই সংগঠনের কিন্তু অনেকটাই সফল হয়েছিল। কিন্তু তৎকালীন সমাজেও যে উচ্চবিত্ত হিন্দুরা ছিল তারা যেমন রাজা রামমোহন রায়ের বিরোধিতা করেছিল, এরও কিন্তু বিরোধিতা করেছিল হয়েছে। এবার ভালো করে শোনো, এবার এই যে বিরোধিতা করেছিল এই বিরোধিতা করার কারণটা কি? রাজা রামমোহন রায়ের তুলনাও ইয়ং বেঙ্গল বা একাডেমিক অ্যাসোসিয়েশন বিরোধিতা করার কারণ হলো ডিরোজিওর উপস্থিতি। কারণ ডিরোজিও নিজে ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান, অর্থাৎ একটা অ্যাংলো ইন্ডিয়ান মানুষ পাশ্চাত্য শিক্ষা প্রসার করবে বা হিন্দু ধর্মের গোঁড়ামির এগেনস্টে কথা বলবে, এটাই স্বাভাবিক। তাই এটা কিন্তু অনেক ক্ষেত্রেই একটা বিতর্ক করেছিল এবং রক্ষণশীল হিন্দু সমাজের রোষানলে কিন্তু পড়ে যায়। তাই ইয়ং বেঙ্গলের যে আন্দোলনটা এটাকে বাংলা নবজাগরণের সর্বাপেক্ষা বিতর্কিত অধ্যায় হিসাবে চিহ্নিত করা হয়েছে। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, নোট ডাউন করো, একটা স্টার দিয়ে নোট ডাউন পয়েন্ট করে রাখো যে এই ইয়ং বেঙ্গলের আন্দোলনকে বাংলার নবজাগরণের সর্বাপেক্ষা বিতর্কিত অধ্যায় বলে চিহ্নিত করা হয়েছে। ওকে, এটা কিন্তু মাথায় রেখো, বুঝতে পারলে? চলো, কোনো অসুবিধা নেই। দেখো এরপরে একটা জাস্ট নাম লিখে রাখো, সেটা হচ্ছে এশিয়াটিক সোসাইটি। লাস্ট আজকের টপিক এশিয়াটিক সোসাইটি। কে প্রতিষ্ঠা করেন, কত সালে বলতে পারবে? স্যার উইলিয়াম জোন্স। কত সালে? 1784 সালে। জাস্ট এইটুকু নোট ডাউন করলে হবে, 1784 সালে স্যার উইলিয়াম জোন্স। ওকে, প্রতিষ্ঠা করেন। এটা কেন প্রতিষ্ঠা করেন ভালো করে শোনো, যে এনার আবার যে এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য কী ছিল, যে প্রাচ্যের ঐতিহ্য ও অতীত নিয়ে গবেষণা। জাস্ট উদ্দেশ্য বলে লিখে রাখো। এর উদ্দেশ্য কিন্তু কোনো রকমভাবে পাশ্চাত্যের প্রচার নয়, লিখে রাখো প্রাচ্য নিয়ে গবেষণা, এটাই কিন্তু উদ্দেশ্য। ওকে, বর্তমানে এখনও কিন্তু পার্ক স্ট্রিটে এশিয়াটিক সোসাইটির আছে আর কি, অবস্থান করছে, আছে। তোমরা যারা কলকাতায় ঘুরতে যাও যদি দেখে নিতে পারো।
অসুবিধা নেই। তাহলে দেখো, আজকে আমি যে টপিক নিয়ে আরম্ভ করেছিলাম, যে তখন পরাধীন ভারতে কিভাবে নবজাগরণ ঘটেছিল বা সমাজ সংস্কার হয়েছিল, তার চলছে, এখনও কিন্তু শেষ নয়, অনেক আছে। এর পরের দিন, ঠিক এরপর থেকে স্টার্ট করব বিদ্যাসাগর দিয়ে। বিদ্যাসাগরের জন্ম কত সালে, কে বলতে পারে দেখি? যদি না বলতে পারে খুব আনফর্চুনেট হবে। বিদ্যাসাগরের জন্ম কত সাল? 1820 সাল। ঠিক আছে। মৃত্যু কত সাল? 1891 সাল। এটা আমরা কম বেশি প্রত্যেকেই জানি। আমরা বিদ্যাসাগর পড়ব। বিদ্যাসাগর পড়ার পরই চলে যাব হচ্ছে প্রার্থনা সমাজ। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? আত্মারাম পাণ্ডুরঙ্গ, মহারাষ্ট্রে। ঠিক আছে। পরবর্তী ক্ষেত্রে দয়ানন্দ সরস্বতী, তার প্রতিষ্ঠিত সমাজের নাম কি? আর্য সমাজ। ওকে। তারপরে আসবো হচ্ছে হিন্দু মহাসভা। হিন্দু মহাসভার পরে স্বামী বিবেকানন্দ। এই স্বামী বিবেকানন্দ, তার মধ্যে যদি সম্ভব হয় রামকৃষ্ণ পরমহংসদেবের একটু জাস্ট কয়েক লাইন লেখাবো, ব্যাস, তাহলে কিন্তু মোটামুটি আমাদের যে সমাজ সংস্কৃত ব্যাপারগুলো চলছে সেগুলো শেষ হবে। তবে বলে রাখি, এখনও আমার 2টো ক্লাস কিন্তু এই টপিকে লাগবে, কারণ প্রত্যেকটা ব্যক্তিত্বের ইনফরমেশান কিন্তু প্রচুর আছে এই সমাজ আন্দোলনের জন্য। সবে একটা ক্লাস হলো, এই সমাজ সংস্কারমূলক আন্দোলনে কিন্তু আরও 2টো ক্লাস লাগবেই লাগবে। বুঝতে পারলে? চলো, আজকে এতটা থাক। ভালো করে প্রত্যেকে নোট ডাউন করতে থাকো। যাদের সামনে সাব ইন্সপেক্টরের পরীক্ষা, এগুলো ওভারঅল একটু দেখে রাখো। তারা যেগুলো হয়ে গেছে সেগুলো রিভাইজ করো। তাদের জন্য আমি ফুল নোট হিস্ট্রি আমি দিয়ে দেবো, আমাকে একটু চেয়ে নিও। একটা জিনিস বলে দিই, সাব ইন্সপেক্টরের পরীক্ষা লক্ষ্য করে আগামী 2 সপ্তাহ যে ক্লাস ফাঁকা রয়েছে, আমি বেশি করে ম্যাথ আর রিজনিংয়ের প্র্যাকটিস সেট নেব, যেমন আগামীকাল থেকে। আগামীকাল প্রত্যেকে ম্যাথ ক্লাসে উপস্থিত থেকো, কারণ ম্যাথ ক্লাসে ওখানে কোনো নতুন টপিক এগোবো না বা শুরু করবো না। ওখানে প্র্যাকটিস সেটের মতো করবো, যেমন কনসেপ্ট লাগে করেছিলাম। এতে হলে কী হবে, যতগুলো চ্যাপ্টার হয়েছে কম বেশি ফুলফিলভাবে মানে কী হয়ে যাবে, মানে রিভাইজ হয়ে যাবে। ঠিক আছে। চলো, আজকে এতটাই।